আজকে আমরা চিত্রণ পড়ব, যেটা অপেক্ষক। এটা ক্লাস 12-এর ম্যাথামেটিক্স ক্লাস। তো ক্লাসটা সবাই দেখো, যারা 12-এ পরীক্ষা দিচ্ছ। দেখো 12-এর কোশ্চেন প্যাটার্ন ইদানিং চেঞ্জ হয়েছে, এখন অপশন পরীক্ষা পড়ে, ABCD অপশন পড়েছে। এটা ফার্স্ট সেমিস্টার আছে ক্লাস 12-এ। 11-এরও কনসেপশন দরকার, 11 স্টুডেন্টরাও এই ক্লাসটা দেখতে পারে, যারা অপেক্ষক বুঝে, একটু ফাংশন বুঝে। আরে ফাংশন তো আমরা নিচের ক্লাসে 9 ক্লাসে বুঝেছি। fx সমান ধরো x² প্লাস x প্লাস 3, এইটা একটা ফাংশন। এক্স এর বিভিন্ন মানের জন্য এইটার মানটা পরিবর্তন হবে। যেমন আমরা fx সমান আমি যদি লিখি fx সমান x প্লাস 3, x এর মান আমি 0 বসাচ্ছি, তাহলে fx এর মান কত হবে? যদি এটাকে আমি x এর মান বলছি আর এটাকে বলছি fx এর মান, একটা সেটের আকারে লিখছি। x এর মান যদি আমি 0 বসাই তখন এখানে পাবো 3, x এর মান যদি 1 বসাই তখন এখানে পাবো 4, x এর মান যদি -1 বসাই তাহলে এখানে পাবো 2। এরকম x এর বিভিন্ন মানের জন্য এইটাকে ওয়াইও বলি আমরা, ওয়াই এর বিভিন্ন মান পাচ্ছি। তাহলে এইটা একটা x এর সেট রূপে দেখো, এই একটা সেট রূপে দেখছি, যারা 11-এ সেট করেছে তারা বুঝতে পারবে। আর এইটা একটা সেট, তাহলে এই সেটটার নাম দিচ্ছি আমি এ সেট, এই সেটটার নাম দিচ্ছি বি সেট। পুরো ক্লাসটা আমি একটা সেটকে এ সেট বলবো আর একটা সেটকে বি সেট। নামটা ধ্যান দাও, এইটাকে বলা হয় প্রাগবিম্ব। আমি অনেক সময় প্রাগবিম্ব উচ্চারণ করব, প্রাগবিম্ব। এটাকে বলা হয় প্রতিবিম্ব। লেখা যদি না বুঝাচ্ছে, নিচে লেখা আসছে ওইটা দেখো, এটাকে বলে প্রতিবিম্ব, এইটাকে বলে ক্ষেত্র, এইটাকে বলে পাল্লা। এক্সটা এ মানে এক্স এর মান, আর এফএক্স মানে একটা মেশিন টাইপের বটে। ওই মেশিনে আমি এক্স দিলে, একটা যেমন সরিষা দিলে সরিষার তেল চলে আসবে, তিল দিয়ে দেবো তো তিলের তেল, চাল দিয়ে দেবো মুড়ি আসবে, তেমনি মেশিন টাইপের বটে এফএক্সটা একটা। তো এই এক্স যেগুলা কাঁচামাল আর এইটা হচ্ছে প্রোডাক্ট। তো যেটা কাঁচামাল সেইগুলোকে আমি প্রাগবিম্ব বলি, ওইটাকে অনেক সময় ক্ষেত্রও বলা হয়, অনেক সময় ডোমিনিয়ন বলা হয়, ডোমেন। আর এইটাকে বলা হয় কি এইটাকে বলা হয় প্রতিবিম্ব। ক্ষেত্র যদি বলে তখন বলা হয় পাল্লা, আর যদি ডোমেন বলে তখন বলে রেঞ্জ। ইংরাজি বললে ইংরাজিতে পরিচিত হবে। প্রাগবিম্বটা প্রতিবিম্ব। এই সেটটাকে যদি আমি প্রাগবিম্ব বলি, তাহলে এই সেটটাকে বি সেটটাকে আমি কি বলবো? এফএক্স। বিটা এফএক্সকে ডিনোট করে, তাহলে বি সেটটাকে আমি বলবো প্রতিবিম্ব, এক্স সেটটাকে বলবো প্রাগবিম্ব, এক্স সেটটাকে আমি ক্ষেত্রও বলতে পারি, তাহলে এফএক্সটাকে বলবো পাল্লা, এইটাকে বলে ডোমেন, এইটাকে বলে রেঞ্জ। এই গেল চিত্রণের প্রাথমিক পরিচয়। এইটার এ সেটের সাথে বি সেটের যদি রিলেশন থাকে, যদি সম্বন্ধ থাকে, সম্বন্ধ ফার্স্ট চ্যাপ্টার, বিভিন্ন সম্বন্ধ থাকতে পারে। আমি সম্বন্ধের এর আগে একটা ভিডিও দিয়েছি। সম্বন্ধ থাকবে তবেই এইটাকে আমি ইয়ার ম্যাপিং বলতে পারি। ম্যাপিং মানে চিত্রণ, এবং তখনই এইটা ইয়ার অপেক্ষক, এইটা ইয়ার ফাংশন। এক্সগুলা, এক্সের মান যতগুলো আছে সেটা এফএক্স ফাংশনে লঞ্চ করছে আর কি। অঙ্ক করলে বেশি বুঝতে পারবে। এবং বিভিন্ন ধরনের চিত্রণ আছে, প্রতিটা চিত্রণ সম্বন্ধে আমি একদম বাস্তব উদাহরণ, একদম সহজ সরল উদাহরণ, ক্লাসটা দেখার পরেই তুমি সব অঙ্ক পারবে, একদম গ্যারেন্টি, নিজের হাতে সব অঙ্ক পারবে। হ্যাঁ, এখনকার অঙ্কগুলোর বইয়ের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ABCD অপশন, তোমাকে তার ডিসকাস করতে হবে না, তোমাকে তার প্রমাণ করতে হবে না। সহজ সরল উপায়ে আমি যদি বাইরের থেকে কোনো টেকনিক লাগাই, উত্তরটা বাইর করতে পারি, তো যথেষ্ট, ক্লাসটা সাকসেসফুল। এবং তবে শেখাটাও সাকসেসফুল। প্রত্যেকটা ম্যাপিং আমি আলাদা আলাদা ক্লাস দিচ্ছি। এখন চিত্রণের এই এ সেট প্রাগবিম্ব, আর বি সেটটা কি? ওর প্রতিবিম্ব। তিনটা শর্ত আছে চিত্রণ হওয়ার, যে কোনো ফাংশন চিত্রণ হওয়ার তিনটা শর্ত নোট ডাউন করবে। এই তিনটি শর্ত মেনটেন করলে তবে আমি ওকে চিত্রণ বলবো, নাহলে চিত্রণই বলবো না। তিনটি শর্ত মানতে হবে। ধরো আমি কি বলেছি, এইটা প্রাগবিম্ব, এগুলাকে আমি এ সেট বরাবর আমি এ বলবো, তোমরাও এ ফিক্স করে নাও। আর প্রতিবিম্ব তার ওইটাকে বলবো বি। এটাকে আর কি নাম বললাম আমি? ক্ষেত্রও বলতে পারি, এটাকে তাহলে পাল্লা বলতে হবে। এটাকে যদি তুমি রেঞ্জ বলবে, মানে ডোমেন বলবে, তাহলে ওইটাকে রেঞ্জ বলতে হবে। এই তিনটা ভাষা কে আর দেবে তুমি? যদি এটাকে প্রাগবিম্ব বলি তখন এইটা ওর প্রতিবিম্ব। তিনটা শর্ত। এ সেটগুলো আমি প্রাগবিম্ব ধরে নেব, আর বি সেটগুলোকে আমি সবসময় প্রতিবিম্ব। একটা শর্ত মনে রাখো, প্রথমত এ সেটে, মানে যেটা প্রাগবিম্ব হবে, এ সেটে কোনো ফাঁকা পদ থাকবে না। এ সেটে কোনো ফাঁকা পদ থাকবে না, অর্থাৎ ক্ষেত্র বা যেটা প্রাগবিম্ব সেই দিকে কিছু ফাঁকা থাকবে না। আমি উদাহরণ বলে দিচ্ছি তোমাকে। ধরো এ সেটগুলো আমি নিচ্ছি, লেখা বুঝাচ্ছি তো? ধরো আমি এ সেটগুলো নিচ্ছি, এ বা 1 2 3 4, 1 2 3 4, এদিকে নিচ্ছি এ বি সি ডি ই। ধরো একের সাথে একের প্রাগবিম্ব, একের প্রতিবিম্ব হচ্ছে বিটা, 2 এর প্রতিবিম্ব এটা, 3 এর প্রতিবিম্ব ই, 4 ফাঁকা থেকে গেল, 4 ফাঁকা থেকে গেল।
তা এই দিকে এই 4টা ফাঁকা থাকবে না, মানে এ সেটে কোনো পদ ফাঁকা থাকবে না। 1 নম্বর শর্ত বুঝা গেল। এ সেটে কোনো পদ ফাঁকা থাকবে না। যদি এ সেটে কোনো পদ ফাঁকা থাকে তাহলে ওটি চিত্র নিলয়। প্রাগবিম্বতে কোনো কিছু ফাঁকা থাকবে না। বুঝতে পেরেছি সবাই? 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এ সেটের ধরো আছে 1 2 3 4, আর বি সেটে আছে এ বি সি ডি। এই সেটের এই দিকে দুটার একটা থাকতে পারে, মানে দুটা জিনিসের একটা পদ থাকতে পারে, মানে দুটা আলাদা আলাদা ক্ষেত্র একটাই ওর পাল্লা হইতে পারে, বা দুটো আলাদা আলাদা প্রাগবিম্ব আছে, প্রতিবিম্ব একটাই হবে। এর প্রাগবিম্ব একও হইতে পারে, এর দুও হইতে পারে। কথাটা বলতে হচ্ছে, ধরো আমি একটা ফাংশন লিখছি, কিভাবে লিখছি দেখো, ফাংশনটা কিভাবে হবে দেখো। এফ সমান এক্স ইন্টু 0 প্লাস এ, ধরো এরকম ফাংশন নিয়েছে, তাহলে তুমি এক্স এর মান 1 বসালেও এ দিবে, আবার এক্স এর মান 2 বসালেও এ দিবে, এরকম হইতে পারে। তাহলে তুমি ভাষাতে লেখো যে এ সেটে, তোমার তো এ সেট বুঝে কিছু আগেই, তুমি সবসময় এ বি দিয়ে লেখো এই নিয়মলা। এ সেটে একাধিক পদের বি সেটে একটি পদ থাকতে পারে, একটি পদ থাকতে পারে, এই কেসটা হবে। লেখা যদি না বুঝাচ্ছে নিচে লেখা আসছে সেইটা দেখো। এ সেটের একাধিক পদের বি সেটে একটি পদ থাকতে পারে, মানেটা বুঝো আগে। এইটা শুধু লিখে পরে ভাষার বইও না, তার মানে এইটা দিয়ে বুঝো যেটা আমি বুঝাচ্ছি। এ সেটের একাধিক পদের বি সেটে একটা পদ থাকতে পারে। আবার এইটা দেখালো 3 নম্বর কন্ডিশন। এই 3টা কন্ডিশন সবসময় ব্রেনে লোড থাকবে, তারপরে চিত্রণ পড়া শুরু হবে। এবারে দেখো, ধরো এইখানে আছে 1 2 3 4, 1 2 3 4 5, এটা বি সেট। এ সেটে আমি বলছি আছে এ বি সি ডি ই। ধরো এ সেটের মান কখনো হইল 2, আবার এ সেটের মান কখনো হইল 3। কি বলছি, এই সবগুলোর একটা পদ থাকতে পারে। 2 নম্বর কন্ডিশনে বলছি এই দিকে একাধিক পদ থাকতে পারে, এই দিকে একটা পদ থাকতে পারে, কিন্তু এই দিকের একটা পদের এই দিকে দুটো হবে না। ধরো 2 যে প্রতিবিম্বটা আছে, 2 প্রতিবিম্বরও প্রাগবিম্ব এ, মানে এ, আবার 3 প্রতিবিম্বটারও প্রাগবিম্ব এ, এমনি হবে না। কথাটা বুঝতেছ? বি সেটে এ সেটের একটি পদে একাধিক পদ থাকবে না। কথাটা বুঝতে পারছো? কোন দিকে একাধিক থাকবে না গো? বি এ একাধিক থাকবে না, অসম্ভব। বি এর একাধিক থেকে এর একটা থাকবে, কেমনি হবে না? হ্যাঁ, এর একাধিক থেকে বি এর একটা থাকবে, এইটা হতে পারে। এই 2 নম্বরের 3 নম্বরটা ব্রেনে ঢুকেছে তো, বুঝেছ? এ সেটের একাধিক পদের বি সেটে একটা পদ থাকতে পারে, কিন্তু বি সেটের মানে যেটা প্রতিবিম্ব, বি সেটের সেট আমি তো ফিক্স করে নিয়েছি শুরুতেই, আমি বলেছি বি সেটটা আমার ক্ষেত্রে প্রতিবিম্ব। বি দিয়ে আমি পড়াশোনার পুরো ক্লাসটা আমি এ বি দিয়ে পড়াবো। বি সেটটা তুমি ধরে নাও বি সেটটা প্রতিবিম্ব, বি সেটটাকে তুমি ভাবতে পারো পাল্লা, বি সেটটাকে ভাবতে পারো রেঞ্জ, এ সেটটাকে তুমি ভাববে প্রাগবিম্ব, এ সেটটাকে তুমি ভাববে ক্ষেত্র, এ সেটটাকে তুমি ভাববে ডোমেন, যখন যেমন তখন তেমন। তাহলে এই এ সেটের একাধিক পদের বি সেটের, এ সেটের একাধিক পদে বি সেটের একটি পদ থাকতে পারে, 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন কি বললাম? বি সেটে একাধিক পদের জন্য এ সেটে একটি পদ থাকবে না। এ সেটের একদম আলাদা, মানে বি সেটের দুটা পদকে একটা পদ, একটাই ক্ষেত্র থাকবে, দুটা পাল্লা, এরকম হবে না। একটা ক্ষেত্রে দুটা পাল্লা কখনো হবে না। মাথায় ঢুকছে কিছু? আর একটা কি বলেছি, ফার্স্ট শর্তটা খুব ইম্পর্টেন্ট, এর দিকে কিছু ফাঁকা থাকবে না। এ সেটের প্রতিটারই কোনো না কোনো চিত্রণ থাকতে পারে, মানে এ সেটটাতে ক্ষেত্রের দিকে কোনো কিছু ফাঁকা থাকবে না, পাল্লার দিকে ফাঁকা থাকতে পারে, রেঞ্জ ফাঁকা থাকতে পারে, ডোমেন ফাঁকা থাকবে না। ডোমেন বিজি থাকবে সবসময়। কথাটা বুঝতে হচ্ছে? এই দিকের কোনো পদ যদি ফাঁকা হয়ে গেল, তার মানে ওটা চিত্র নিলয়। এটা চিত্র নিলয় ফার্স্ট, প্রথমে লেখা দেবো এটা চিত্র নিলয়, নান অফ দিস। যদি তোমাকে বলে এ সেটে তোমাকে একটা দিয়ে দিয়েছে, বি সেটে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, তোমাকে বলবে কি এটা অন্তঃচিত্রণ, উপরিচিত্রণ, না এক চিত্রণ, নান অফ দিস। তো নান অফ দিস চিত্র নিলয়। আমি অঙ্ক করাবো, অঙ্ক করার সাথে সাথে অঙ্ক করাবো। ওকে, এই 3টা শর্ত সবাই যদি না বুঝিছো, বারবার ক্লাসটাকে এই উদাহরণ দিয়ে বুঝো, এ বি উদাহরণ দিয়ে তুমি বুঝো। আমি নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছি। এ সেটে কোনো পদ ফাঁকা থাকবে না, এ সেটের একাধিক পদের বি সেটের একটি পদ থাকতে পারে, কিন্তু বি সেটের একাধিক পদের জন্য এ সেটে একটি পদ থাকবে না। বাস এই 3টা শর্ত ব্রেনে যদি ঢুকে আছে কারো, তার এই চিত্রণ চ্যাপ্টারটা পড়ানো যাবে। এবার আমি চিত্রণ চ্যাপ্টারটা শুরু করব। বেসিক কন্ডিশনটা আগে মনে রাখতে হবে। এই 3টা কন্ডিশনের বাইরে কোনো কন্ডিশন নেই চিত্রণ। এরপর শুধু চিত্রণের ভাগলা পড়বো, আর অঙ্ক একটা অটকিবে না। তুমি নিজের বইটা, যেটা অপশানের নতুন বই দিয়েছে এসেনদের, অপশান বই এখন নতুন বেরিয়েছে বইটা,
থার্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য। 11-এ তো 2টা সেমিস্টার হয়ে গেছে, তো ওই জন্য থার্ড সেমিস্টার পরীক্ষা 12-এর ফার্স্টে, সেই পরীক্ষা দেওয়ার জন্য ওই বইটার তুমি সব অঙ্ক পারিবে, অ্যাডভান্স হবে, যেই হবে সব হবে। এই ক্লাসটা করলার পর তোমার কোনো অঙ্ক আটকিবে না। ওকে, আমরা চিত্রণের একটি ভাগ পড়ে নেব, ঠিক আছে? বিভিন্ন ধরনের যে চিত্রণ আছে সেটা আমরা বুঝে নেব। সংজ্ঞাটা কোনো ইম্পর্টেন্ট নয়, সংজ্ঞাটা উপলব্ধি করবে, খাতায় লিখতে হবে কেমন না, আমি এক্সাম্পল দেবো, সেইটা ক্যাপ দেবো। দেখো এখন আমরা পড়বো 1 নম্বর চিত্রণের ভাগ, ইনজেকশন বা এক চিত্রণ। দেখো এক চিত্রণ কাকে বলবো? ধরো এইটাতে এ সেট আছে, এ সেটগুলো হচ্ছে 1 2 3 4, আর বি সেট মানে তো আমি বলেছি এ সেট মানে হচ্ছে এক্স, এটা প্রাগবিম্ব, আর বি সেট মানে এফ এক্স, এটা ফিক্সড, আমি আর বলবো না। এদিকে আছে ধরো এ বি সি ডি, ঠিক আছে? ইও থাকতে পারে, এক্সট্রা থাকলেও কোনো যায় আসে না, ঠিক আছে? আচ্ছা দেখো এবারে এ সেটের ধরো বি আছে, এ সেটের মানে বি যেটা প্রতিবিম্ব তার প্রাগবিম্ব হচ্ছে এ, 2-এর হচ্ছে এ, এর প্রাগবিম্ব হচ্ছে 2, ডি এর হচ্ছে 3, 4-এর হচ্ছে সি। দেখো এবারে তুমি এইটা হচ্ছে এক চিত্র। দেখো 3-এর প্রতিবিম্বকে ডি, 4-এর প্রতিবিম্বকে ই, 2-এর প্রতিবিম্ব এ, 1-এর প্রতিবিম্ব বি। কোনোটার কোনো দুটার মানে 1 আর 2-এর একটাই কি আছে? নাই, সবাই ইন্ডিভিজুয়াল। মানে বি সেটের প্রতিটা প্রতিবিম্বের জন্য এ সেটের একদম পৃথক পৃথক প্রাগবিম্ব থাকবে। ফাঁকা থাকতে পারে, 1-2টা ফাঁকা থাকতে পারে, ফাঁকা থাকলে এদিকে ফাঁকা থাকলে কিছু যায় আসে না, মাথায় ঢুকছে? তাকেই বলে বহু চিত্রণ। যদি লেখার উৎসাহ আছে তো লেখো, আমি লিখছি একটু। যদি বি সেটের প্রতিটি প্রতিবিম্বের জন্য, এটা ব্রেনে লোড করো, বি সেটের প্রতিটি প্রতিবিম্বের জন্য এ সেটে পৃথক পৃথক প্রাগবিম্ব থাকে, বাস এটাই এর কন্ডিশন, তখন তাকে আমরা কি বলবো? ইনজেকশন বা এক চিত্রণ। মানে এইদিকে পৃথক পৃথক থাকবে সব, ইয়ার মানে প্রাগবিম্ব, ইয়ার যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বগুলোর পৃথক পৃথক প্রাগবিম্ব থাকবে, ঠিক আছে? আর দেখো এ সেটে কোনো কিছু ফাঁকা নাই, তাহলে তো চিত্রণ বটে। এইদিকে থাকতে পারে ফাঁকা, আমি বলেছি বি সেটে ফাঁকা থাকতে পারে, ওটাও চিত্রণ। এ সেটে কোনো ফাঁকা নাই, প্রত্যেকটা পৃথক পৃথক আছে, একটার 2টা 3টা হয়ে যায় নাই, তাহলে এটা কি চিত্রণ? এটা হচ্ছে প্রতিটা প্রতিবিম্বের জন্য এ সেটে পৃথক পৃথক প্রাগবিম্ব থাকে। আচ্ছা এইটা নিয়েও নয়, এই ক্ষেত্রে একদম প্রতিটার জন্য প্রতিটা থাকবে, তাহলে এক চিত্রণ। ই সেটটা নেবে না, হ্যাঁ, ই ফাঁকা রাখবে না, এদিকেও ফাঁকা থাকবে না, এদিকেও ফাঁকা থাকবে না, এইটা হচ্ছে এক চিত্রণ, এটা ফার্স্ট। ওকে, 2 নম্বর ভাগ বহু এক চিত্রণ, মেনি ওয়ান ম্যাপিং। এটা দেখো সবাই লেখো, মেনি ওয়ান ম্যাপিং। মেনি ওয়ান ম্যাপিং মানে চিত্রণ, ঠিক আছে? বহু এক চিত্রণ। দেখো এবার আমরা এই দিকটা এক্স ডোমেন, বা এটাকে আমরা কি বলেছি এ দিয়ে পরিচয় করবো, এর নাম 1 2 3 4, প্রতিবার আমি এটা নেবো। আর বি সেটটাতে আছে যেটা এফ এক্স, যেটা ফাংশন, এটা প্রতিবিম্ব, এই সেটে আছে এ বি সি ডি ই। শোনো বহু এক কাকে বলা হয়? দেখো ধরো 1-এর প্রতিবিম্ব ই, 1 প্রাগবিম্বের প্রতিবিম্ব কি ই, 2-এর আছে এ, 3-এর আছে সি, আর 4-এরও আছে সি। বুঝা গেল? দেখো আগেই বলেছি এইদিকে 2টা থাকতে পারে, এইদিকে একটা থাকতে পারে, এইদিকে প্রতি একটা প্রতিবিম্বের জন্য এইদিকে 2টা আলাদা আলাদা প্রাগবিম্ব থাকতে পারে। আমি চিত্রণের 3টা কন্ডিশনে, ফার্স্ট 3টা কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, সেটা চিত্রণ। তাহলে এটা একটা চিত্রণ বটে কিনা ফার্স্টে দেখো, এইদিকে কোনো ফাঁকা নাই, এইদিকে 2টা থাকতে পারে, এইদিকে একা একা আছে, ঠিক আছে? এটা কি এক চিত্রণ? এর আগে পড়াইছি এক চিত্রণ। এক চিত্রণ কি সেপারেট আছে কি? সবার সেপারেট প্রতিবিম্বের জন্য কি সেপারেট প্রাগবিম্ব আছে না? তাহলে এটাতে কি হচ্ছে তোমার 2টার জন্য, দেখো এই 2টার জন্য একটা প্রতিবিম্ব, ধ্যান দে, 3 আর 4-এর একটাই প্রতিবিম্ব আছে সি। তাহলে যে কোনো 2টা, অন্তত দুটা যদি প্রাগবিম্বের একটাই প্রতিবিম্ব থাকে, অন্তত 2টা। যদি তুমি বলো স্যার এলা সবলারই একটা থাকে, তাও চলবে, তাও বহু এক। বুঝা গেল? যদি হইতো ইনকেস 1-এরও সি 2-এরও সি হয়ে যেত, তাও চলতো। এদিকে সব ফাঁকা থাকবা, কি কোনো দেখার দরকার, এদিকে ফাঁকা থাকলে কোনো যায় আসে না। কথাটা বুঝতে পারছো? প্রতিবিম্বের দিকে ফাঁকা থাকলে কোনো যায় আসে না, আমি আগেই বলেছি চিত্রণের 2 নম্বর কন্ডিশন।
ঠিক আছে, চিত্রণের প্রধান তিনটা শর্ত শুরুর ক্লাসে আমি বলেছি, শুরুর ক্লাসটা ভালো করে বুঝো। তাহলে এইটাকে আমি যদি সংজ্ঞা লেখার কারো ইন্টারেস্ট আছে লেখো, নাহলে এই ফিলিংসটা অনুভব করলেই যথেষ্ট, অঙ্ক সব হয়ে যাবে। সংজ্ঞাটা কিচ্ছু কাজ দেবে না, তুমি ওটা ব্রেনে লেখো, তোমার ব্রেনে লেখো যে এইটাকে বলে বহু এক। তাহলে বহু এক যদি ভাষা যদি কারো আছে জ্ঞান, তাহলে নিজেই লিখে নিতে পারবে। তুমি লিখবে যে বি সেটে, তুমি এবি ফিক্সড করো আগে, এবি তোমার কাছে ফিক্স, আমি বি দিয়ে লিখছি মানে তুমি বলেছো বিটা কি বটে, বিটা তো আমি শুরুতেই বলেছি। বি সেটে 2 বা ততোধিক পদের, 2 তো থাকবেই, 2 বা ততোধিক পদের যদি এ সেটে একাধিক প্রাগবিম্ব পাওয়া যায়, নিচে লেখা আসছে দেখো, তবে তাকে বহু এক চিত্রণ বা মেনি ওয়ান ম্যাপিং বলে। মাথায় ঢুকিয়েছি কথা? যেটা আমি বুঝাইলাম সেটা ডিসকাস করো। এই দিকের কোনো একটা পদের অন্তত 2টা প্রাগবিম্ব থাকবে, কোনো একটা প্রতিবিম্বের অন্তত 2টা, সবারই একটা থাকতে পারে, এটাও ঠিক আছে, সবারই একটা থাকতে পারে, অন্তত 2টা থাকতেই হবে, নাহলে তো এক এক চিত্রণ হয়ে যাবে। আশা করি সবাই ব্রেনে নিয়েছে। এক এক চিত্রণের সঙ্গে বহু একের পার্থক্য বুঝো, পার্থক্য বোঝা খুব ইম্পর্টেন্ট। প্রথমের ক্লাসটাতে ঘুরে যাও আর এটা বুঝো, একটা খাতার মধ্যে একটা সাদা পাতা ইউজ করো, একটা সাদা পাতার মধ্যে পুরো চিত্রণের কনসেপশন তোমার চলে আসবে, এবং এত কম সময়ে এবং এত সহজে। ওকে, চিত্রণের 3 নম্বর কন্ডিশন, হ্যাঁ 3 নম্বর ভাগ, চিত্রণের 3 নম্বর ভাগ সবাই লেখো উপরিচিত্রণ বা সারজেকশন, খুব ইম্পর্টেন্ট। দেখো এর আগে আমি পড়াইলাম এক এক চিত্রণ, তারপরে পড়াইলাম বহু এক চিত্রণ, এইবারে পড়াচ্ছি সারজেকশন বা উপরিচিত্রণ। দেখো আমার এ সেটে ওই একই পদ থাকছে, 1 2 3 4, আমি 5 করে দিলাম, একটু বাড়ান দিলাম, এ বি সি ডি ই এফ জি প্রচুর দিয়ে দিলাম, ঠিক আছে। এটা বি সেট, বি সেটকে আমি ধরেছি এফ এক্স, এ সেটকে আমি ধরেছি এক্স, এটাকে বলা হয় ক্ষেত্র, এটাকে বলা হয়, এটাকেই ক্ষেত্র, এটাই তোমার প্রাগবিম্ব। এটার কি নাম হতে পারে? এটার নাম হতে পারে ক্ষেত্র, এটার নাম প্রাগবিম্ব, এটার নাম রেঞ্জ, ডোমেন, সরি এটার নাম ডোমেন। এটাও একটা সেটের আকারে আছে। আর এইটা কি নাম হতে পারে ইয়ার এগেনিস্টে? এটা হচ্ছে ক্ষেত্রের জন্য পাল্লা, যদি প্রাগবিম্ব বলবে তুমি এটা প্রতিবিম্ব বলতে হবে, যদি ডোমেন বলবে তো রেঞ্জ বলতে হবে। শর্ত শুনো, এতক্ষণ আমি বলেছি চিত্রণের 3টা কন্ডিশন কি? এ সেটে কোনো ফাঁকা থাকবে না, এ সেটের একাধিক পদে বি সেটে একটা পদ থাকতে পারে, বি সেটে একাধিক পদে এ সেটে একটা পদ থাকবে না, যে বি সেটের একাধিক পদে এ সেটের একটা পদ থাকবে এমনি হবে না। কথাটা বুঝিস? এইটা হবে, এই 3টা শর্ত ব্রেনে চেপেছো তো সবাই, 2 আর 3 খুব ইম্পর্টেন্ট। এবার শোনো, কখনো যদি বি সেট ফাঁকা না থাকে, বি সেটের প্রত্যেকটার জন্যে নির্দিষ্ট কি থাকবে? প্রাগবিম্ব থাকবে। বি সেটেও কোনো ফাঁকা থাকবে না, কোনোদিন যদি বি সেটেও কোনো ফাঁকা না থাকে, বি সেটের প্রতিটা পদ মানে একটা পদও ফাঁকা থাকবে না, তার প্রাগবিম্ব থাকবে। তাহলে ধরো এইটার 1 আছে, 1-এর জন্যে বলেছি তো আমি একাধিক হতে পারে, 1-এর জন্য কি হতে পারে, সরি 1-এর জন্য হবে না, 2-এর জন্য বি আছে, 3-এর জন্য ডি আছে, 4-এর জন্য সি আছে, তাহলে 5-এর জন্য জি আছে, তাহলে ইএফ পদটা থাকবে না, ইএফ পদটা থাকা যাবে না এখানে। মাথায় ঢুকছে কি বললাম? কারণ তাহলে একাধিক হয়ে যাবে, দুটা এইদিকে 2টা থাকলে ওদিকে একটা হয়ে যাবে, এইদিকে 2টা এইদিকে একটা থাকবে না, কারণ সেপারেটের জন্য সেপারেট হবে না। তাহলে বলো এইদিকে অন্তত তাহলে এইটার সঙ্গে সমান হইতে হবে, এইটা এদিকে বেশি দেখতে পারে, এদিকে আরও পদ থাকতে পারে, 6-এর জন্যও ধরো আছে ডি হইতে পারে, 6-এর জন্য ডি আছে, বা এখানে তুমি 7-এর জন্য করে দিতে পারো জি আছে, হইতে পারে এদিকে 2টার জন্য এদিকে একটা হইতে পারে। এই দিকে কোনো পদ ফাঁকা থাকবে না, কোন দিকে? বি সেটে। তাহলে যদি বি সেটে কোনো ফাঁকা না থাকে, চিত্রণের কন্ডিশন প্রথম 3টা কন্ডিশন মানার পর যদি বি সেটে কোনো ফাঁকা না থাকে, বি সেটে যদি কোনো, যারা প্রথম 3টা কন্ডিশন বোঝার পর বুঝতে পারছো তো, এ সেটে তো ফাঁকা থাকবে না, আমি প্রথমেই বলেছি, তাহলে তো চিত্রণই লয়। তারপরে চিত্রণের 3টা কন্ডিশন মানার পরে আমি যতগুলাই পড়াচ্ছি এখানে, বহু এক পড়ায়, এক এক পড়ায়, চিত্রণের প্রথম 3টা কন্ডিশন সবাইকে মানতে হবে, ঠিক আছে? ওটা জেনারেল একদম। তারপরে এইটা উপরে চিত্রণ, তাহলে কি বি সেটে কোনো ফাঁকা পদ থাকবে না, তাহলে আমি শুধু এইটুকু, বি সেটে কোনো ফাঁকা পদ না থাকলে তাকে সারজেকশন বলে, বাস তাকে উপরিচিত্রণ বলে। আর উপরিচিত্রণ কোনো পড়ার দরকার নেই। কেউ বুঝে কিছু উপরিচিত্রণ কী জিনিস? কথায় ফাঁকা থাকবে না উপরিচিত্রণে? বি সেটে। আর আগের 3টা শর্ত তো মানতেই হবে, নাহলে তো চিত্রণই লয়, নাহলে তো কোনো চিত্রণই লয়।
মাথায় ঢুকছে কিছু? উপরে চিত্রণ এর বেশি মাথায় চাপাবে না কিছু, শুধু তুমি মাথায় রাখবে বি সেটে কোনো ফাঁকা থাকবে না। আর চিত্রণ কি জিনিস, প্রথম 3টা শর্ত পড়ো, বাস, তার বেশি লোড চাপাবে না। একসঙ্গে সব লাভ, চিত্রণের 3টি শর্ত আমি সবগুলোতে অ্যাড করতে করতে কঠিন হয়ে যায়, তখন তোমার ব্রেনটা হ্যাজ হয়ে যায়। চিত্রণে তো 3টা কন্ডিশন, ওটা তো প্রথমেই পড়ে লাও। তারপরে তুমি উপচিত্রণে একটাই কন্ডিশন, কি বললাম, বি সেটে কোনো ফাঁকা থাকবে না, তাকেই বলে উপরিচিত্রণ, বাস। মাথায় ঢুকেছে কিছু? আচ্ছা, ধরো আমি বলছি এমনি 1 2 3 4, এদিকে আছে এ বি সি, এটার এ, এটার বি, 3টা সি আর ডিটারও বি, এটা কি উপরিচিত্রণ? এটা কি উপরিচিত্রণ? হ্যাঁ একদম, এই দুটার একটা আছে, ঠিক আছে, হইতে পারে। এদিকে কোনো ফাঁকা নাই মানে চিত্রণ বটে ফার্স্ট, আর এদিকেও কোনো ফাঁকা নাই মানে তো উপরিচিত্রণ, বাস, আর কোনো দেখার দরকার নেই। তুমি ফার্স্টে দেখে দেবে এদিকে কোনো ফাঁকা নাই তো, না এদিকের কোনো ফাঁকা নাই, বাস, আর এই দুটার কোনো একটা থাকবে না। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 1 2 3 4, এদিকে আছে এ বি সি, এবারে বি এর 1 বটে সিও, 2 এর এ, 2 এর বটে বিও, আর 3 4 নাই, ধরো 1 আর 2 আছে, বলে এটা কি উপরিচিত্রণ? আরে ফার্স্ট এটা তো চিত্রণই লয়, 1 এর 2টা পদ কি করে থাকবে? এটা তো চিত্রণই লয়, উপরিচিত্রণের কোনো চিত্রণ লয়, পৃথিবীর কোনো চিত্রণই লয়, চিত্রণের প্রথম 3টা শর্তকেই লঙ্ঘন করছে। মাথায় ঢুকেছি উপরিচিত্রণ, বাস, আর বেশি বোঝাবার দরকার নেই। এবার ব্রেনটাকে প্রেসার দাও, তাহলেই বুঝে যাবে। ওকে, চলো এবার অন্তঃচিত্রণ, এটা 4 নম্বর ভাগ আজকে। এর আগে আমি এক চিত্রণ, তার আগে বহু এক চিত্রণ, তার আগে সাবজেকশন মানে উপরিচিত্রণ, এবার ইন্টু ম্যাপিং বা অন্তঃচিত্রণ, ইন্টু ম্যাপিং। শুনো, দেখো, ধরো এ সেটে আমি বলেছি এ বি সি ডি আছে, আর এইখানে আছে 1 2 3 4 5 6 7 10 তক্ক দিয়ে দাও, 100 তক্ক দিতে পারো, এটা এফএক্স। এটাকে আমি বি সেট, আমি বলি বি, আমি চিরসত্য করে নিয়েছি এটাকে এ, তুমি চিরসত্য করো, পরীক্ষা হবে। এটাকে আর কি বলে গো? এটাকে বলে ক্ষেত্র, এটাকে বলে ডোমেন, এটাকে বলে প্রাগবিম্ব। এটাকে কি বলতে পারি আমরা? যদি প্রাগবিম্ব বলি তখন প্রতিবিম্ব, যদি ক্ষেত্র বলি তখন পাল্লা, আর যদি ডোমেন বলি তো রেঞ্জ। আরও বিভিন্ন নাম দেয় কেউ, আর দেওয়ার দরকার নেই, কে আর দেওয়ার অত দরকার নেই। এবার শুনো, অন্তঃচিত্রণ ইন্টু ম্যাপিং। শোনো জিনিসটা, উপরিচিত্রণ বুঝিস, আবার আমি রিপিট দিচ্ছি। এক চিত্রণে কী ছিল? এক চিত্রণে প্রত্যেকটা প্রাগবিম্ব সেপারেট প্রতিবিম্ব থাকবে, ঠিক আছে। বহুকে কী ছিল? অন্তত 2টা প্রাগবিম্বের একটা প্রতিবিম্ব থাকবে, অন্তত 2টা, একাধিকও থাকতে পারে, কোনো কন্ডিশন নাই এটা। 3 নম্বরে কি বলেছিলাম? বি সেটে কোনো ফাঁকা থাকবে না, চিত্রণের 3টা শর্ত মানার পর বি সেটে কোনো ফাঁকা থাকবে না, বি সেট বিজি থাকবে, প্রতিবিম্বের জন্য কোনো না কোনো প্রাগবিম্ব থাকবে, তখন তাকে আমরা বলবো উপরিচিত্রণ। এবারে শুনো, বি সেটে অন্তত একটি পদ ফাঁকা থাকবে, কথাটা বুঝতে পারছো কি বললাম? যা একটা পদ অন্তত ফাঁকা থাকবে বি সেটে, কেউ না কেউ ফাঁকা থাকবে। যদি বলে 10টা ফাঁকা চলবে, একটা ফাঁকা থাকতেই হবে, তখন তাকে আমরা বলবো অন্তঃচিত্রণ। যেমন আমি ধরলাম এ সেটের জন্য 2 আছে, বি সেটের জন্য 1 আছে, সি সেটের জন্য 3 আছে, ডি সেটের জন্য 4 আছে, আবার বি সেটের জন্যও 4 আছে থাকতে পারে, এ সেটের জন্য 3 আছে থাকতে পারে, 5 6 7 ফাঁকা আছে, 7 নাই, ধরো 6 নাই, 5 ফাঁকা আছে, অন্তত 5টা ফাঁকা আছে, মানে একটা যার প্রতিবিম্ব, যার কোনো প্রাগবিম্ব নাই। বি সেটে একটা প্রতিবিম্ব অন্তত কথাটা পর্যন্ত দাও, বি সেটে অন্তত একটা প্রতিবিম্ব থাকবে। যদি বলো স্যার একাধিক থাকে 10টা, তাও চলবে। এটাই অন্তঃচিত্রণ বা ইন্টু ম্যাপিং, আর কিছু বোঝার দরকার নেই। চিত্রণের প্রথম 3টা শর্ত মানতেই হবে। যদি তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো এদিকে আছে 1 2 3 4, এদিকে আছে এ বি সি ডি ই এফ, ধরো 1 এর ডি, 2 এরও ডি, আবার 3 এর আছে বি, 3 এর আছে ই, ঠিক আছে, 3 এর ই, 4 এর সি, বাস, 2টা ফাঁকা আছে। তুমি দেখলে 2টা ফাঁকা আছে, তাহলে অন্তঃচিত্রণ। এ প্রতিবিম্বটার কোনো প্রাগবিম্ব নাই, আবার এফটারও নাই, তাহলে এটা অন্তঃচিত্রণ। তুমি আর দেখলে না, তুমি চিত্রণের শর্ত আগে দেখবে, চিত্রণের শর্তকে মেনটেন করেছে। এইদিকে একটা পদ থাকতে পারে আমি বলেছি, কিন্তু এইদিকে 2টা পদের একটা পদ থাকবে না। এই যে বি আর ই এর একটাই 3 হয়ে গেল। দেখো 3-এর সাথে বি এরও সেট আছে, বোঝার চেষ্টা করো। 3-এর সাথে বি এর, এইভাবে ক্ষেত্র পাল্লা লিখতে ব্র্যাকেট দিয়ে, 3-এর সাথে বি এরও রিলেস আছে, আবার 3-এর সাথে ই এরও আছে, এই সি এরও আছে। এমনি কি হবে? এইদিকে 2টা প্রতিবিম্বের একটা প্রাগবিম্ব থাকতে পারে। আমি 2 নম্বর শর্ত লঙ্ঘন করছি, দেখো, তাহলে এটা তো চিত্রণই নয়, অন্তঃচিত্রণ। কথা আগে চিত্রণ, তুমি ক্লিয়ার চিত্রণ বটে কিনা ফার্স্টে দেখবে। তোমাকে 4টা কন্ডিশন দেখতে হবে, প্রথম 3টা কন্ডিশন চেক করতেই হবে ফার্স্টে। প্রথম 3টা কন্ডিশন চেক করার পর অন্তঃচিত্রণ দেখতে হবে। আবার আমি এক্সাম্পল দিচ্ছি, তোমাকে ঠকাবার জন্য ব্যবস্থা করা আছে। 1 2 3 4 5, এদিকে আছে এ বি সি ডি ই, ধরো ইটা ফাঁকা আছে, 1 এর এ, 2 এর বি, 3 এর সি,
4-এরও ডি, আবার 4-এর এও থাকতে পারে, 2-এরও ধরো ডি আছে, ঠিক আছে। বলে এটা কি চিত্রণ? এটা কি অন্তঃচিত্রণ? একটা ফাঁকা আছে, এই অন্তঃচিত্রণ হবে কি নেই? কেন হবে না? কারণ কি? চিত্রণেই লয়, 5টা ফাঁকা আছে কেনে? 5টা এ সেটে কোনো ফাঁকা পথ থাকবে না, তবেই চিত্রণ হবে। কথাটা বুঝতেছ? প্রথমত এটা চিত্রণই নয়, আগে তুমি চিত্রণের 3টা কন্ডিশন চেক করার পর অন্তঃচিত্রণে যাও। তাহলে অন্তঃচিত্রণের সংজ্ঞা শুধু এইটুকু লিখলেই তো যথেষ্ট। হ্যাঁ, তাদের জন্যই যথেষ্ট যারা চিত্রণের প্রথম 3টা শর্ত জানে। বি সেটে কোনো পদ ফাঁকা থাকবে না, বাস। বি সেটে অন্তত একটি পদ ফাঁকা থাকবে। উপরে চিত্রণ মানে কি? বি সেটে কোনো পদ ফাঁকা থাকবে না, চিত্রণের 3টা শর্ত মানার পর। তুমি এটাই লিখবে, তোমরা তো জানো চিত্রণের 3টা শর্ত তোমার তো মনে আছে। চিত্রণের 3টি শর্ত মানার পর যদি বি সেটে কোনো পদ ফাঁকা না থাকে তাহলে তাকে উপরে চিত্রণ বলে। চিত্রণের 3টি শর্ত মানার পর যদি বি সেটে অন্তত একটা পদ ফাঁকা থাকে তখন তাকে কি বলে? অন্তঃচিত্রণ। এর বেশি অন্তঃচিত্রণে আর কিচ্ছু বোঝার দরকার নাই। যদি বুঝবে তো নলেজ বাড়বে না, নলেজ আর বাড়বে, নলেজ যা বাড়ার বাড়ি গেছে। তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করো, ওই বইয়ের যে অঙ্কগুলো দিয়েছি প্র্যাকটিস করো, একটা আটকিবে না। গোল মারার যত দরকার, তার বেশি প্রমাণ তো দরকার নেই। আমি দেখাবো কী করে শর্টকাটে আমি প্রমাণ করি। কোনো x1 x2 দিয়ে অঙ্ক হবে না, বাইর থেকে অঙ্ক করি উদাহরণ দিই। ওকে, এবার আমরা পড়বো বাইজেকশন বা এক এক উপরিচিত্রণ। শুনো, এক এক চিত্রণ তো আমি আগে পড়ে এসেছি। এক এক চিত্রণকে ইংরেজিতে বলে ইনজেকশন। বি সেটের প্রতিটি পদের জন্য এ সেটে যদি সেপারেট পদ থাকে চিত্রণের শর্ত মানার পর, তখন বলবো এক এক চিত্রণ। উপরিচিত্রণ কাকে বলে? বি সেটে কোনো পদ ফাঁকা থাকবে না চিত্রণের শর্ত মানার পর, তখন তাকে আমরা কি বলবো? উপরিচিত্রণ। এইবার আমরা যদি কোনো সেটে একসঙ্গে 2টা কন্ডিশন মানে ইনজেকশনও হয় আবার সারজেকশনও হয়, যদি ইনজেকশন আর সারজেকশন একসঙ্গে হয় তাহলে তুমি তাকে বাইজেকশন বলতে পারো। মানে ইনজেকশন প্লাস সারজেকশন ইকুয়াল টু বাইজেকশন। 2টা শর্ত একসাথে হবে, তাহলে তুমি 2টাই পড়ে এসছো, নতুন করে আর পড়ার দরকার নেই। শুধু একটা এক্সাম্পল নিয়ে নাও। দেখো, ধরো এখানে আছে এ বি সি ডি, এটা এ সেট, আর বি সেট মানে প্রতিবিম্ব, এ সেট মানে প্রাগবিম্ব আমি বলেছি। এখানে আছে 1 2 3 4। দেখো কত সুন্দর, এর 1 থাকলো, বি এর 2 থাকলো, সি এর 4, ডি এর 3। দেখো এ সেটে কোনো পদ ফাঁকা নাই, চিত্রণ বটে। বি সেটে কোনো পদ ফাঁকা নাই, উপরিচিত্রণ বটে। 1-এর জন্য এ, 2-এর জন্য বি, 3-এর জন্য ডি, 4-এর জন্য সি। এমন না যে বহু এক হচ্ছে, মানে বহু এক হচ্ছে না, মানে এক এক। তাহলে এক এক বটে প্লাস উপরিচিত্রণও বটে। এইটাকেই আমি তাহলে বলবো বাইজেকশন। এইটাকেই বলবো বাইজেকশন, চিত্রণও বটে। তার মানে এইটা 3 যদি অপশন থাকে পরীক্ষা, এটাকে এক এক চিত্রণ, এটাকে উপরিচিত্রণ, এটাকে বাইজেকশন, এটাকে অল অফ দিস। হ্যাঁ, অল অফ দিস গোল মারবে। কিসে গোল মারতে হবে? 4টে অপশানে অল অফ দিস। আরও এক্সাম্পল লাও। দেখো এ বি সি ডি, এখানে 1 2 3 4 4 আছে। ধরো 1-এর 1, 2-এরও 1, সি এর 2, ডি এর 3 আর 4 নাই। বলো এটা কি বাইজেকশন? এই চিত্রণটা এ বি, এইটা ধরো এ, এটা বি, এ বির মধ্যে যে চিত্রণ তৈরি হয়েছে সেই চিত্রণটা কি বাইজেকশন? কারণ কি? দেখো একটা এরও আছে, একটা বি এরও আছে, তাহলে তো বহু এক হয়ে গেল। তাহলে এক এক হচ্ছে না। উপরিচিত্রণ বটে কি? হ্যাঁ, উপরিচিত্রণ বটে। চিত্রণ বটে কি? হ্যাঁ, চিত্রণ তো বটেই। উপরিচিত্রণ বটে এটা। হ্যাঁ, উপরিচিত্রণ হচ্ছে, কিন্তু উপরিচিত্রণ হলেই যে বাইজেকশন হবে কেমন? এক এক হতে হবে। কথাটা বুঝতেছো? ওকে, চলো আমি আরেকটা নিচ্ছি। ধরো এদিকে আছে এ বি সি ডি, এদিকে আছে 1 2 3 4 5, এর 1, বি এর 2, সি এর 3, ডি এর 4, 5 ফাঁকা। 5 ফাঁকা। আচ্ছা, তাহলে বলো 5 ফাঁকা। এইবারে ডি এর আছে 3, ডি এর 3। বলো এটা কি বাইজেকশন? এটা কি চিত্রণ বটে? এই 2টা প্রতিবিম্বের একটাই প্রাগবিম্ব থাকতে পারে না, চিত্রণই নয় ফার্স্ট এইটা। আচ্ছা এইটা নাই, এটা নাই। আমি বললাম ডি এরও আছে 4, বি এর 2 আছে, বি এরও 4 আছে, আর একটা বি এর 4 আছে। তাহলে এটা কি বহু এক হয়ে গেল? এটা এক একই হলো না ফার্স্ট। তাহলে এক এক হওয়ার পরেও যদি একটা ফাঁকা থেকে যায়, এক এক ধরো হয়ে গেছে, একটা ফাঁকা আছে, তাহলে তো উপরিচিত্রণ হচ্ছে না। বুঝতে পারছো? বাইজেকশন একদম পিওর জিনিস চিত্রণের। প্রথমত একদম সেপারেট প্রাগবিম্বের প্রতিবিম্ব থাকবে, প্লাস বি দিকে কিছু ফাঁকা থাকবে না। এদিকে তো ফাঁকা থাকবে না এমনিতেই, বি দিকেও কোনো ফাঁকা থাকবে না, এবং প্রত্যেকটা সেপারেট থাকবে, একদম দুর্দান্ত লাগবে দেখতে। তবেই তাকে আমরা বাইজেকশন বলবো। এক এক হইতে হবে, ইনজেকশন হইতে হবে, প্লাস
সাবজেকশন দিতে হবে। আশা করি ইনজেকশন সাবজেকশন যারা বুঝে গেছে নতুন কিছু নয় তাদের কাছে। ওকে, দেখো আগেরটা 5 নম্বর ছিলাম, দিতে ভুলে গেছি, এটা লাস্ট 6 নম্বর ধ্রুবক অপেক্ষক। সবাই দেখো কনস্ট্যান্ট ম্যাপিং, এটাই লাস্ট। শুনো, প্রথমত এ সেটে ধরো আছে 1 2 3 4, আর বি সেটে আছে এ বি সি ডি জেড। ঠিক আছে, এটা এফ এক্স, এটাকে আমরা আদরে বি বলি, এটা এক্স আদরে আমি এ বলি। এটাকে আর কি বলি? এটাকে ক্ষেত্র বলি, এটাকে বারবার বলে, এটাকে ক্ষেত্র বলি, এটাকে প্রাকবিম্ব বলি, এটাকে ডোমেন বলি, এটাকে কি বলি? পাল্লা বলি, প্রতিবিম্ব বলি, রেঞ্জ বলি। আরও যদি কিছু বলো নতুন নাম দাও, কিন্তু সবাইকে দিতে হবে। এবারে শুনো, ধরো একটা কন্ডিশন আছে, একটা কন্ডিশন দিয়েছে ফাংশন এক্স সমান 0 ইন্টু সি, 0 ইন্টু এক্স প্লাস সি। তাহলে বিতে এক্স থাকে, তাহলে এক্সের তুমি যা মান বসাবে, 1 বসাও তাও সি দিচ্ছে, 2 1 বসাইলেও সি, এই কন্ডিশনে 2 বসাইলেও সি, 3 বসাইলেও সি, 4 বসাইলেও সি। তাহলে বলো এটা চিত্রণ বটে? হ্যাঁ চিত্রণ তো বটে। এ সেটে কোনো ফাঁকা পদ নেই, বি সেটে ফাঁকা পদ থাকতে পারে, তাহলে সবার মান সি দিচ্ছে। বি সেটে প্রতি একটা পদের জন্য সি সেটে একাধিক পদ থাকতে পারে, এই এ সেটে একাধিক পদ থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। তাহলে এটা বহু এক চিত্রণ বটে, কিন্তু এমন বহু এক চিত্রণ যার একটাই মান হচ্ছে। তাইলে যদি কোনো বহু এক চিত্রণে, বহু এক চিত্রণকে দিয়ে পড়াশোনা করো, বহু এক চিত্রণ খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই বহু এক চিত্রণটা কিন্তু বিরাট ধ্যান দেবে, ওইটার সঙ্গে পার্থক্য করবে ধ্রুবক চিত্রণের। যদি কোনো এক বহু এক চিত্রণে বি সেটে একটি মাত্র পদ থাকে, তখন তাকে ধ্রুবক চিত্রণ বলে। তাকে ধ্রুবক চিত্রণ বলেটা আমি আর লিখছি না, মাথায় ঢুকছে কিছু? কি বললাম? এটা তো বহু এক চিত্রণ, এটা একটা বহু এক চিত্রণ। যদি বলে স্যার এটা কি চিত্রণ হতে পারে, আর বহু এক হবে? হ্যাঁ রাইট, বহু এক তো হবে, বহু একের কন্ডিশন মানছে। আর কি সেট হতে পারে বলো তো? এটা উপরে পড়ে আসা আর কি হতে পারে? অন্তঃচিত্রণ হবে, একদম ভেরি গুড। এটা অন্তঃচিত্রণও বটে, কারণ অন্তত একটা পদ, অন্তত 4টা পদ ফাঁকা আছে, একটা পদ দূরের কথা, ওইখানে অন্তত কথার উপর জোর আছে, একটা পদ ফাঁকা থাকতে হবে বিসেটে চিত্রণের কন্ডিশন মানার পর। চিত্রণ তো হচ্ছে, তাহলে এটা অন্তঃচিত্রণও বটে, আবার এটাকে ধ্রুবক চিত্রণও বলা যায়। মাথায় ঢুকলো কিছু? এটাকে তুমি বাইজেকশন বলতে পারো, এটাকে বাইজেকশন বলতে পারো। সারজেকশন, বাইজেকশন কি করে বলবো? বাইজেকশন কাকে বলা হয়? প্রথমত সারজেকশন হইতে হবে প্লাস ইনজেকশন হইতে হবে। তো সারজেকশনেই তো নয়, একাধিক পদ ফাঁকা আছে, বি সেটে একটা পদও ফাঁকা থাকবে না, তবেই সারজেকশন হবে। তাহলে সারজেকশন না হলে তো বাইজেকশনের কোনো গল্পই এসছে না। এক এক চিত্রণ কি করে হবে? একেরও সি, দুইয়েরও সি, এটা কি নয় যদি বলে তোমাকে, এটা প্রথমত এক নয়, উপরিচিত্রণও নয়, বাংলাতে বলছি, তুমি ইংরাজি করে নাও। আর উপরিচিত্রণ আর এক যদি না হয়, তাহলে বাইজেকশন কি করে হবে? বাস, তাহলে এই 3টা নয়, বাকি 3টা বটে। তাহলে একটা চিত্রণ শুধুমাত্র যে একটাই পদ দেখবে এটা ভাবো না। যদি তুমি ডিফারেন্সগুলো বুঝে গেলে, বহু এক চিত্রণ আর এক চিত্রণের পার্থক্য করবে, বহু এক চিত্রণ ধ্রুবক চিত্রণের পার্থক্য করবে। বহু এক চিত্রণ কিন্তু দেখো আমি একটু চেঞ্জ করে দিছি। ধরো 1-এর আছে ই, 2-এরও আছে ই, সি 3-এরও আছে, 4-এরও আছে, আর একটা 5 নিয়েছি, 5-এর আছে এ। বলো এইটা কি চিত্রণ? এটা কি ধ্রুবক চিত্রণ? না, ধ্রুবক চিত্রণ নয়। বলো এইটা তাহলে কি চিত্রণ? ধরো 5-এর আছে এ, এই থাকার পর এই 5-এর আছে এ, প্রথমত অন্তঃচিত্রণ বটে, রাইট। বহু এক বটে, রাইট, কিন্তু ধ্রুবক নয়, কারণ এ আর সি হয়ে গেল, একটা পদেই থাকবে বি সেটে। কথাটা বুঝতে গেল? সব চিন্তা করবে, কোনটা একাধিক সেট হতে পারে, দুটা কন্ডিশনের একাধিক, আর চিত্রণ তোমাকে দেবে। প্রচুর আমি অঙ্ক প্র্যাকটিস করাবো, এবং অঙ্কগুলো আমি ম্যাক্সিমাম টাইম নেব 30 সেকেন্ড। আমি কোনো x1 x2 দিয়ে প্রমাণ করবো না, একটাও প্রমাণ করবো না, এক চিত্রণ আমি এক্সাম্পল দিয়ে প্রমাণ করবো, সব একটা ছোটো ছোটো উদাহরণ দিল। এখন তো আমাকে 4টা অপশনের যুগ, এখন তার খাতায় ডিসকাস করতে হয়েছে, প্রমাণ করার তো যুগ শেষ হয়ে গেছে। ওই পদ্ধতিতে পড়াশোনা হবে না চিত্রণটা, এখন পুরোপুরি নতুন পদ্ধতি চিত্রণ আবিষ্কার করতে পড়া। অঙ্কগুলো তো আমি ঝেট বাই করে নেবো, তুমি আগে এইটা ব্রেনে চাপাও, উঠে পড়ে তাৎক্ষণিক বক্তৃতা চিত্রণ সম্বন্ধে। দেখো আমি চিত্রণটা পুরোটা রিকল করছি। ফার্স্ট কী ছিল চিত্রণের 3টা কন্ডিশন কি আবার বলে দিচ্ছি। আমি এই প্রথম দিকটাকে যেটা এক্স এর পদ, সেটাকে ক্ষেত্র বলেছি, সেটাকে আমি এ ধরে নিচ্ছি পুরো ক্লাসটাতে। এই দিকটাকে আমি কি ধরে নিয়েছি? বি। এবি দিয়ে আমি বলবো, সংজ্ঞালা বলতে মুখে ভালো হবে, বারবার এবি দিয়ে বলবো, ক্ষেত্র পাল্লা কিছু ইউজ করবো না। এ সেটে কোনো ফাঁকা পদ থাকবে না, 1 নম্বর। 2 নম্বর কন্ডিশন, এ সেটে 2টা পদে বি সেটে একটা পদ থাকতে পারে, বি সেটে 2টা পদের জন্য এ সেটে একটা পদ থাকবে না। এই 3টা শর্ত হচ্ছে চিত্রণের, হয়েছে। এবারে এক চিত্রণ, এ সেটের প্রতিটা পদের জন্য বি সেটে যদি সেপারেট পদ থাকে,
তখন তাকে বলবো এক এক চিত্রণ ফাঁকা থাকতে পারে, এক এক চিত্রণে ফাঁকা থাকতে পারে। হ্যাঁ, বহু এক চিত্রণ বি সেটের একটা পদের এ সেটে অন্তত দুটা প্রাগবিম্ব থাকবে। ঠিক আছে, এটা হলো বহু এক চিত্রণ। তারপর আমি পড়েছি উপরি চিত্রণ। উপরি চিত্রণে এ চিত্রণের 3টা কন্ডিশন মানার পর বি সেটে কোনো ফাঁকা থাকবে না। অন্তঃচিত্রণ চিত্রণের 3টা কন্ডিশন মানার পর বি সেটে অন্তত একটা পদ ফাঁকা থাকবে। তারপর আমি পড়েছি বাইজেকশন। বাইজেকশন হচ্ছে ইনজেকশন প্লাস সাবজেকশন। প্রথমত এক এক হইতে হবে আর উপরি চিত্রণ হইতে হবে, দুটো একসাথে যদি হয় কোনো চিত্রণে তবে সেইটাকে আমরা কী বলবো, বাইজেকশন। তারপরে পড়লাম ধ্রুবক চিত্রণ। ধ্রুবক চিত্রণ কী জিনিস, এ সেটের প্রতিটা পদেরই বি সেটে যদি একটাই যেই পদ থাকে, বি সেটে একটা পদ হবে মাত্র, তখন তাকে আমরা কি বলবো, ধ্রুবক চিত্রণ। ধ্রুবক চিত্রণ সাথে যদি কোনো চিত্রণ ধ্রুবক হয় তার সাথে সাথে আরও কোন দুটো মানবে কু গ্যারেন্টি, অন্তঃচিত্রণ গ্যারেন্টি হবে। আর কি হবে, আর কি হবে, আর একটা হবে বহু এক চিত্রণ হবে। শুনো, নাও হইতে পারে অন্তঃচিত্রণ, আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো এইদিকে একটাই পদ আছে এক্স, এদিকে আছে 1 2 3 4, সবারই এক্স হচ্ছে। আচ্ছা এক্স নিচ্ছি না, এক্স তো পি, সবারই পি হচ্ছে। তাহলে দেখো এদিকে কোনো ফাঁকা নাই, বলে এইটা কি চিত্রণ, এইটা প্রথমত ধ্রুবক চিত্রণ, রাইট। এটাকে ধ্রুবক চিত্রণ বলতে পারো তুমি, একদম ধ্রুবক চিত্রণ তো বটেই, একটা পদ আছে। 2 নম্বর, এটা কি বহু এক চিত্রণ, হ্যাঁ বহু এক চিত্রণ। এটা কি উপরি চিত্রণ, এটা উপরি চিত্রণ, এদিকে কোনো ফাঁকা পদ নাই, তাহলে দেখো এটা উপরি চিত্রণ হচ্ছে। মাথায় ঢুকলে কিছু, সবসময় এটা অন্তঃচিত্রণ কি না, অন্তঃচিত্রণ নয়, অন্তত একটা পদ ফাঁকা কই, বি সেটে অন্তত একটা পদ ফাঁকা কই। কথা ধ্রুবক চিত্রণ উপরি চিত্রণ হইতে পারে, ধ্রুবক চিত্রণ উপরি চিত্রণ হইতে পারে, ধ্রুবক চিত্রণ অন্তঃচিত্রণ হইতে পারে। তোমাকে যদি পরীক্ষায় কন্ডিশন দেয় যে ব্রেনের উপর দেবে যে চিত্রণটা কে কত বুঝে, আমি তো বেসিক কনসেপশন থেকে প্রশ্ন দেবো যে একটা ধ্রুবক চিত্রণ অবশ্যই কোনটা হবে, উপরি চিত্রণ হবে না অন্তঃচিত্রণ হবে না বহু এক হবে না নান অফ দিস, বলো দেখি। আমি কি বলছি, একটা ধ্রুবক চিত্রণ অবশ্যই হবে কোনটা, অন্তঃচিত্রণ, উপরি চিত্রণ না বহু এক চিত্রণ না নান অফ দিস, বহু এক চিত্রণ। বহু এক তো হইতেই হবে, বহু এক কোনো অন্তঃচিত্র, আমি এর আগে এক্সাম্পল দেখাচ্ছিলাম ওটা অন্তঃচিত্রণ হইতেছিল, এখানে দেখান দিলে উপরি চিত্রণ হচ্ছে। তাহলে এমন কন্ডিশন লাগে অন্তঃচিত্রণ হইতেই হবে বা উপরি চিত্রণ হইতেই হবে, একটা ধ্রুবক চিত্রণ কোনটা হইতেই হবে, মাস্ট বহু এক। ওকে, ক্লাস ভালো লাগলে ক্লাসটা সবাই পড়াশোনা করো, নেক্সট ক্লাসে আসবে, অঙ্ক করবো, আমি প্রচুর অঙ্ক দেবো চিত্রণের, একদম পুরো ঝাঁকে ঝাঁকে 30-40টা অঙ্ক করাবো। এসেনদের বইটা পুরোটা একটা ভিডিও দিয়ে দেবো, যতগুলো অঙ্ক আছে। ওকে।